আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের টক শোতে আমরা এমন এক বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো যিনি ভবিষ্যতের আভাস দেন, আকাশের তারাগুলোর গতি দেখে। তিনি হলেন একজন জ্যোতিষ এবং অ্যাস্ট্রোলজার। জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন এক বিদ্যা, যা গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে আমাদের জীবনের নানা দিক তুলে ধরেন। সময়, জন্মক্ষণ আর গ্রহের স্থান, এই তিনের মেলবন্ধনে তিনি খুঁজে পান আমাদের ভবিষ্যতের ইঙ্গিত। অনেকে বলেন জ্যোতিষশাস্ত্র হলো ভবিষ্যতের মানচিত্র, আবার কেউ কেউ বলেন কেবল বিশ্বাসের জায়গা। তবে অস্বীকার করা যায় না, জ্যোতিষশাস্ত্র আজও আমাদের সমাজের এক গুরুত্বপূর্ণ ও ম্যাডাম, আপনাকে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে নিজেকে অংশগ্রহণ করাতে পেরে সত্যি আমি খুব কৃতজ্ঞ এবং পজিটিভ ভাবনা নিয়ে এই ধরনের পথ চলাকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বললেন। তো এরপরে জানতে চাইবো আপনার যে অ্যাস্ট্রোলজারের যে জার্নিটা কিভাবে শুরু হলো, একটু আপনার কাছ থেকে জেনে নেব। অ্যাস্ট্রোলজার জন্ম থেকেই অ্যাস্ট্রোলজার হয়ে জন্মগ্রহণ করে। যেমন একজন সিঙ্গার জন্ম থেকেই সিঙ্গার হয়ে জন্মগ্রহণ করে এমনই করে, কিন্তু এটা বুঝে একটা বয়সের পরে গিয়ে। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি অ্যাস্ট্রোলজি বিষয়ক বিভিন্ন বইগুলো পড়তাম, কিন্তু বাড়ির মা বাবার কাছ থেকে এই বিষয়ে মা বাবা গতানুগতিক বিষয়ের উপর পড়ার বেশি জোর দিত আর কি। আর এইসব বিষয়কে একটু তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থা এত একটা ভালো নজরে দেখা হতো না। তো আমি বাংলায় এমএ করেছি, কিন্তু এই বিষয়টা যখন আমি পড়তাম, টিফিনের টাকা জমিয়ে জমিয়ে বই কিনে কিনে সারা বছর অপেক্ষা করতাম বই কেনার জন্য, বইমেলার। তারপর ওখান থেকে কিনে তারপর বই পড়তাম। তো পড়ে সবার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সবার হাত টেনে টেনে দেখতাম। কেউ আমাকে দেখাতে চাইতো না, আমি টেনে টেনে দেখতাম। তো এটা হচ্ছিল নেশা। কিন্তু পরবর্তী সময় যখন আমার বিয়ে হলো, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বেরোতাম। তো আমার বন্ধু বান্ধবী যাদের হাত টেনে টেনে দেখতাম, তারা আমার রাস্তায় দেখা হতো বা কোনো জায়গায় দেখা হতো, দেখলেই বলতো, আরে পান্না, তুই যেমন যেমন বলেছিলি আমার তেমন তেমন হয়েছে, তেমন বিয়ে হয়েছে, বাড়ি হয়েছে, বাচ্চা হয়েছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, সম্পত্তি হয়েছে, এই চাকরি পেয়েছি। তো বলতো, তো আমার হাজব্যান্ড এবং আমি ভাবতাম, ইস, এটাকে নিয়ে যদি পড়াশোনা করতে পারতাম তাহলে তো আরও ভালো হতো। তখন আমার মধ্যে যমজ বাচ্চা হয়েছে, চাকরির জন্য চেষ্টাও করতে পারছিলাম না, বাচ্চাদের দেখতে লাগতো। তো আমি করেসপন্ডেন্সে কলকাতা থেকে আমি একটা অ্যাস্ট্রোলজির উপর কোর্স করি। কোর্স করার পরে ওটাতে ব্যাচেলার করি, করার পরে তারপরে যেদিন প্রথম দিন ক্লাসে গেছি, হাত চলছিল না, মানে মাস্টার ডিগ্রি করার পরে 3 বছর পরে আমি অ্যাস্ট্রোলজি শিখতে গেছি। তো ওই নেশাটা পেশায় পরিণত হবে তখনও ভাবিনি, শেখার ইচ্ছা, বসে আছি ঘরে, বাচ্চা দেখছি, করি। তো তখন লিখতে গিয়ে হাত ভাঙছিল আমার, আর ওই জায়গা থেকে আমি একটা ভালো পজিশন পেয়ে বেরিয়ে এসেছি। এবং তখন আমাকে লাক সাপোর্ট করেছে, বা আমার দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সাপোর্ট করেছে, যে কারণে ওই নেশাটাই পেশায় পরিণত হয়ে গেছে। আর আজকের ডেটে আমার প্রতি বছর 25 থেকে 30 জন স্টুডেন্ট আমার হাত থেকে শিখে বেরিয়ে যায় এবং এই অ্যাস্ট্রোলজি শিখে স্বাবলম্বী হচ্ছে। তো এই জার্নিটা এভাবেই আমি নিজের মধ্যে পজিটিভিটি জাগিয়েছি এবং এই পজিটিভিটিকে ছড়িয়ে দিয়েছি সবার মধ্যে। ঠিক, খুব সুন্দর। এটাই তো দরকার আমাদের সমাজে, যে নিজের মধ্যে যেটুকু পজিটিভিটি আছে বা ইতিবাচক ভাবনা যেগুলো ছিল সমাজের মধ্যে যাতে ছড়িয়ে দিতে পারি আমরা, এবং আর একজনকে পজিটিভ আওতার মধ্যে মানে আমরা যাতে আনতে পারি, সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আপনিও এসছেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের সঙ্গে পূর্ণ করার জন্য। তো এরপরে ম্যাডাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের দিনে মানুষ অনেক বেশি মানসিক চাপে থাকে, এবং সেই চাপের কারণেই হয়তো জ্যোতিষশাস্ত্র ওকে মানে মানসিক আশ্রয় হিসাবে তারা ধরে নেয়। তো এটা নিয়ে আপনি কি বলবেন? আজকের দিন হচ্ছে যান্ত্রিকতার দিন, প্রত্যেকে কম্পিটিশনে ব্যস্ত।
এটা ফ্যামিলিগত কম্পিটিশনই হোক, যায় যায় কম্পিটিশন হোক, শাশুড়ি বউয়ের কম্পিটিশন হোক, হাজব্যান্ড ওয়াইফের কম্পিটিশন হোক, আর বাইরের সমাজের বিভিন্ন কর্মক্ষেত্রে কম্পিটিশনই হোক। আর কম্পিটিশন বা তুলনা যখনই আসে তখনই তৈরি হয় হতাশা, মানসিক অবসাদ। আর এই মানসিক অবসাদের যুগে জ্যোতিষশাস্ত্র একটা বিরাট স্থান মানে দখল করে আছে। আমরা যেটা আমাদের আপনজনদের কাছেও মন খুলে বলতে পারি না, সেটা যদি আমরা জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রীর কাছে গিয়ে মন খুলে বলি, প্রবলেম তো অর্ধেক শেষ। তবে সেই ব্যক্তির পজিটিভ হতে হবে, জ্যোতিষশাস্ত্রের সঠিক অনুশীলন থাকতে হবে, এবং নিজেও যদি এটা শিখে নেয়। আমার যেমন, আমি কলেজ অফ অ্যাস্ট্রোলজি নামে একটা কলেজ চালাই, তো ওই কলেজের যে স্টুডেন্ট আছে এর মধ্যে অনেকেই আছে রিটায়ার্ড পারসন বা হাউসওয়াইফ। তারা ঘরে বসে বা বিভিন্ন কাজ থেকে অবসরপ্রাপ্ত হয়ে হতাশায় ভুগছেন। তারা এই জ্যোতিষশাস্ত্র শিখে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, জীবনের অনেক প্রশ্নের উত্তর নিজে উদ্ধার করতে পারছেন এবং সমস্যাগুলি সমাধান করতে পারছেন। সেহেতু আমি বলবো আজকের ডেটে জ্যোতিষশাস্ত্র একটা বিশাল একটা স্থান অধিকার করে আছে আমাদের মন মানসিকতার জন্য, মানসিক সুস্থতার জন্য। ঠিক, ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনি যখন কাউকে ভবিষ্যৎ নির্দেশ করেন তখন কোনটা বেশি গুরুত্ব, জন্মকুণ্ডলী না ব্যক্তির নিজেই? আমি যখন কাউকে প্রেডিকশান দেই, আমি তার অনেকগুলি দিকই দেখি। প্রথমত ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। একটা ব্যক্তির ডেট অফ বার্থ লাগবে, টাইম লাগবে, প্লেস লাগবে। কারণ ডেট যদি ঠিক না থাকে, প্ল্যানেটারি পজিশনের একরকম প্লেসমেন্ট থাকবে, টাইম যদি ঠিক না থাকে আরেক রকম থাকবে। গোচর পরিবর্তন হয় প্রতি মুহূর্তে, প্রত্যেকটা প্ল্যানেট মুভিং পজিশনে থাকে। আর প্লেস দরকার, কারণ আজকে আগরতলার যেই সূর্যোদয় যেটা আছে, দিল্লির সূর্যোদয় নিশ্চয়ই ওই সময় হয় না, সেম অ্যাঙ্গেলে থাকে না। সেহেতু আমাদের লগ্ন ডিফার করে। তো সেহেতু স্থান কাল পাত্র বেঁধে আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে প্রথম জন্মকুণ্ডলী তৈরি করি। কিন্তু তৈরি করার পরেই কিন্তু এখানে আমার কাজ শেষ না। যদিও এটা অভিজ্ঞতালব্ধ, আমি এই জন্মকুণ্ডলীতে গ্রহগুলো প্রতিস্থাপন করে দেখি যে আমার সামনের যে ব্যক্তি আছে তার লুকসটা কেমন, তার কথা বলার ধরন, তার হাঁটা চলার ধরন কেমন, বা ওই মুহূর্তে যে সে আমার কাছে ঢুকেছে সেই মুহূর্তে হোরারি অনুযায়ী সে কী কালারের ড্রেস পরেছে, ওর ওই মুভমেন্টের উপর, ওই টাইমিংসের উপর আমার যে ছক তৈরি করেছি এটার কম্বিনেশন মিলছে কি না, এটার উপর ডিপেন্ড করে। আমি সনাতন এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে মাস্টার ডিগ্রি হোল্ডার, তো আমি ওই দুটো হোরারি অ্যাস্ট্রোলজি এবং সঙ্গে সনাতন পদ্ধতি দুটো অ্যাপ্লাই করে, তিনটি অ্যাপ্লাই করে তারপর আমি ব্যক্তিকে দেখি। তারপরেও অনেকের ক্রাই থাকে যে অ্যাস্ট্রোলজি বলতেই তো মানুষ বোঝে হাত দেখা, আমার হাতটা একটু দেখিয়ে দেন না ম্যাডাম, দেখে দেন না। তো ওইভাবে যখন বলে তখন হাতটাও দেখে দিই। তো একটা ব্যক্তির সামগ্রিকটাই অ্যাস্ট্রোলজি। আমরা এখানে বসে যে কথা বলছি এই সময়টা পূর্ব নির্ধারিত ছিল, আমরা কিন্তু ইচ্ছা করেই এখানে আসিনি। আমরা হয়তো বা কয়েক ঘন্টা আগে জানতামই না আমরা এইভাবে একজনের সঙ্গে একজন পরিচিত হব, এটা পূর্ব নির্ধারিত। আমাদের ভাগ্যে ছিল এই মিটিংটা। তো এই জিনিসগুলি প্রত্যেকটা আমাদের ছক টাইমিংসের উপর ডিপেন্ড করে। এমন অনেক আছে যারা অ্যাস্ট্রোলজার দেখাতে চায়, একদিনের জায়গায় 5 দিন ট্রাই করে, আসতে পারে না, কিন্তু যখন সময় হয় তখন চলে আসে, কাউকে কিছু বলতে হয় না। তো বলা হয় যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে যে সাক্ষাতের সময়টা, এটা যেমন ঠাকুর মানে সঙ্গে সাক্ষাতের একটা সময় থাকে, তেমনি অ্যাস্ট্রোলজারের সঙ্গে সাক্ষাতের সময়টা একটা নির্দিষ্ট টাইমিংসের উপর ডিপেন্ড করে। কারণ অ্যাস্ট্রোলজি একটা পজিটিভ ভাইবস, পজিটিভ লাইট যেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। তো ওইভাবে আমি ধরে নেই যে মানে আমাদের জীবনের প্রত্যেকটা আঙ্গিকে অ্যাস্ট্রোলজি আছে। একটা মানুষের প্রত্যেকটা আঙ্গিক, তার লাইফস্টাইল, তার চলাফেরা, বলা, ব্যবহার, প্রত্যেকটার মধ্যে অ্যাস্ট্রোলজি বিরাজমান। আমি প্রত্যেকটা জিনিস দেখেই তার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করি। এই যে আপনি একটু আগে বললেন হরারি, যে মানে পদ্ধতিতে যেটা করা হয়, এটা জিনিসটা কি? এটা হচ্ছে প্রশ্নোত্তরী জ্যোতিষ। মানে কারোর ডেট অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, তাহলে কি তার ছক হবে না? অবশ্যই হবে।
যেই সময় যেই স্থানে ওই ব্যক্তিটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করতে আসবে ওই টাইমিংসটার উপরে ছক হবে এবং ওই টাইমিংসটা বলে দেবে যে সামনের ব্যক্তি কি প্রশ্ন নিয়ে এসছে। তুমি বিশ্বাস করো যে আমার ক্লায়েন্ট যারা থাকে তারা এসে আমাকে তাদের প্রশ্ন বলতে হয় না, তারা কি সমস্যা নিয়ে এসছে আমি ওদের বলি, ওরা তারপর বলে ম্যাডাম আর কি বলবো, আমি যেই প্রশ্ন নিয়ে এসেছিলাম সেটা তো আপনি বলেই দিলেন। এটাকে বলে অ্যাস্ট্রোলজি। কিন্তু অ্যাস্ট্রোলজি এটা আমি আজকে যেটা পারছি, এটা একটা সময় আমি যখন আমার স্যারকে দেখতাম এমন করতো তখন আমি ফিল করতাম, আমি তো শিখতাম তখন, স্যার তো এমন বলে, আমি তো প্রত্যেকটা ভাব দেখে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে ভেঙে ভেঙে বলি, স্যারের মতো তো একদম পারফেক্ট কী বিষয় নিয়ে এসছে ওই বিষয়টা তো আমি বলতে পারছি না, এটা আমার শিখতে হবে। এখন একটা বিশাল সময় কাটিয়ে এখন এসে বুঝতে পারছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সময় এবং প্র্যাকটিস আমাদের এই জায়গায় এনে দেয়। ঠিক, কথায় আছে না যে আমাদের শেখার কিন্তু শেষ নেই। না, তো সব আমি এখনো শিখি, তুমি বিশ্বাস করো আমি এখনো আকাশিক রেকর্ড শিখছি। আকাশিক রেকর্ড মানে কি, এটাও অ্যাস্ট্রোলজির একটা পার্ট। আমাদের যে 7 চক্রগুলো জাগ্রত করছি, আমাদের মুনি ঋষিরা যেটা বলে গেছে যে আমাদের প্রত্যেকটা চক্র একটা গ্রহকে লিড করে। ওই চক্রের কার্যকারিতার উপর আমাদের জীবনধারা পরিচালিত হয় এবং প্রত্যেকটা চক্র এক একটা কালারের এবং এক একটা গ্রহের দ্বারা পরিচালিত। তো ওইভাবে চক্রগুলো আমি জাগ্রত করছি, করার পথে শেষের পথে, এবং সঙ্গে আমি আকাশিক রেকর্ডটাও শিখছি। এর মাধ্যমে কি আমি শুধু এই জন্মের কর্মফল না, আমি বিগত কয়েক জন্মের কর্মফল কাটিয়ে দিতে পারবো। এই জন্মে কোন সময়ে কোন জায়গায় জন্ম হয়েছে এখানে আমার কাজ শেষ না। আগের দিনের মুনি ঋষিরা কী করতো, মুনি ঋষিরা কি স্টোন তাবিজ কবজ এগুলি দিত, বলতো তুমি এই কালারের ড্রেস পরে ঘুরবে, তখনকার কি এত কালার কম্বিনেশন করা এত কিছু করা সম্ভব ছিল? ছিল না। তারা কি করতো, ধ্যানে বসতো, ওর ভূত ভবিষ্যৎ সব বলে দিত। ওই জিনিসগুলি আমি এখন শিখছি। আমি যেমন একটা সময় স্যারকে দেখে ভাবতাম স্যার কি করে একটা লোক আসলে পরে এটা বলে দেয়, মিলে যায়। এটা যখন আমি সময়ের বা প্রচেষ্টায় শিখেছি, তেমনি আমি ওই ক্ষমতাগুলো অর্জন করার চেষ্টা করছি। ওটাই হচ্ছে আসল জ্যোতিষ। আজকে বিজ্ঞানীরা যেখানে বলছে সূর্য এত দূরে, মঙ্গল এত দূরে, এখানে ওটা হবে, ওই সময় গ্রহণ হবে, ওই সময় এটা হবে, তো এটা কিন্তু মুনি ঋষিরা বহু আগেই বলে দিয়ে গেছে যে এটা হবে, ওটা তখন ওটা হবে। আমরা যে পাজিগুলি তৈরি করি এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন, কিন্তু দেখা যায় যে সায়েন্সের সঙ্গে এটা খুব ভালো মিলে যায়। এই টাইমে এগুলি হয়, প্ল্যানেটারি পজিশনটা এমন থাকে। তো সায়েন্টিফিক্যালি এটা প্রুফ, এটা যে হ্যাঁ এটা প্রুভড। আমরা যে অমাবস্যা বলি অবশ্যই অমাবস্যা পূর্ণিমা, হ্যাঁ এটা বলি, এটা যখন বলি এটা মানে কি, যখন সূর্যের আলো একটা অ্যাঙ্গেলে থাকে, পৃথিবী সূর্য চন্দ্র একটা অ্যাঙ্গেলে থাকে, তখন অমাবস্যা হয়। চাঁদের উপর যখন সূর্যের আলো পড়ে না তখন আমরা চন্দ্রকে দেখতে পাই না, তখন অমাবস্যা হয়। 14 দিন এমন থাকে। কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিও তো সেম বলছে, যখন রবি এবং চন্দ্র একসঙ্গে সহাবস্থান করে তখন অমাবস্যা হয়। আবার রবি এবং চন্দ্র যখন একে অপরের বিপরীতে থাকে তখন পূর্ণিমা হয়। তো এগুলি তো আমরা অ্যাস্ট্রোলজার আগে থেকেই বলতে পারি। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের মুনি ঋষিরা কাজ করে গেছেন, পরাশরের মতো মুনি ঋষিরা, ভৃগুর মতো মুনি ঋষিরা কাজ করে গেছেন, খনার মতো যারা বক্তারা অ্যাস্ট্রোলজাররা প্রেডিক্ট করে গেছেন, এগুলি তো অনেক আগে থেকেই করা। ঠিক, সায়েন্স এখন এগুলি নতুন আবিষ্কার করছে। তাই অ্যাস্ট্রোলজিতে আমরা সায়েন্স কেবলমাত্র 4টা তত্ত্ব নিয়ে কাজ করতে পারে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। ঠিক আছে, কিন্তু অ্যাস্ট্রোলজি অগ্নি, পৃথিবী, বায়ু, জলের সাথে আকাশতত্ত্বকে নিয়েও কাজ করতে পারে, যেটাকে বলে স্পিরিচুয়ালিজম। তাই অনেকে অ্যাস্ট্রোলজিকে স্পিরিচুয়াল সায়েন্স হিসাবেও গণ্য করে। ধন্যবাদ ম্যাডাম। তো এই যে আপনি একটু আগে বললেন যে আমাদের যে 7 চক্র আছে সেগুলোকে জাগ্রত করি আমরা, তো আমরা কি সাধারণ মানুষ হিসাবে সেগুলো কি আমরা কিছুটা হলেও কি পারি জাগ্রত করতে? একদম পারি। আমরা যখন কম্পিটিটিভ এক্সাম ফেস করতে যাই, আগে কম্পিটিটিভ এক্সাম এত ছিল না, প্রায় 20 বছর 25 বছর ধরে এটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে জব এটা প্রচলন হয়েছে। তো যাই,
তখন থেকে আমরা যখন এই ফিল্ডে প্রবেশ করি আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই শিখে গেছি। বিভিন্ন কোচিং সেন্টারগুলিতে এগুলি শেখানো হয়। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে যে অঙ্কটা তুমি 15 মিনিটে করবে এটা 2 সেকেন্ডে শেষ করতে পারবে। তো এমনই আমাদের যে 7 চক্রগুলো জাগ্রত করার জন্য আমাদের সায়েন্স বা আমাদের বর্তমান প্রজন্ম এমন এমন কিছু টেকনিক আবিষ্কার করেছে যার মাধ্যমে আমরা খুব শীঘ্রই 7 চক্রগুলি জাগ্রত করতে পারি। আমরা এমন অনেকেই আছি চক্র জাগ্রত করেই জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ এগুলি নিয়ে আমরা চর্চা করি না। বা অনেকের আছে এমনিতেই চক্রগুলো ব্লকেজ, পূর্বজন্মের কর্মা অনুযায়ী এমনিতেই তার চক্রগুলো ব্লকেজ। তো আমরা এগুলি কিভাবে রিমুভ করব, কিভাবে পূর্বজন্মের কর্মফল থেকে আমরা বেরিয়ে আসবো, সিস্টেমগুলি জানি না। তো এগুলিরও নতুন টেকনিক আছে, আমাদের ওই জিনিসগুলিও অ্যাস্ট্রোলজার হিসাবে বা অ্যাস্ট্রোলজি অনুগামী হিসাবে ফলো করতে হবে। তাহলেই আমরা সম্পূর্ণভাবে কাউকে সাহায্য করতে পারবো, সবচেয়ে বেশি নিজেকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ। তো এরপরে আমি জানতে চাইবো যে আমরা যে এই যে চক্র জাগ্রত করা বা আমাদের পূর্বজন্মের কিছু যেগুলো আছে সেগুলো যদি কাটিয়ে উঠতে পারি, সেগুলো কি আমরা কোনো মেডিটেশনের মাধ্যমে সেগুলো কি কাটাতে পারি? আমরা মেডিটেশনের মাধ্যমেই তো চক্র জাগ্রত করব। যোগিক ক্রিয়া মাধ্যমে সবচেয়ে বেশি চক্র জাগ্রত হয়। যোগ সাধনা, ধ্যান, যোগ এগুলির মাধ্যমে সবচেয়ে দ্রুত এই চক্রগুলো জাগ্রত হয়। মেডিটেশনের মাধ্যমে জাগ্রত হয়। তো এই মেডিটেশনটা আমরা কিভাবে করতে পারি, যদি কিছুটা পদ্ধতি আমাদেরকে বলে দেন? আমি তো আসলে যোগাচারীরা না, এমন অনেকেই আছেন আমাদের ত্রিপুরাতেই আছেন যারা এসব নিয়ে চর্চা করেন, তাদের চক্র জাগ্রত আছে, বাইরেও আছেন। তো আমি সবার টাচে থাকি, কিছু কিছু শেখার চেষ্টা করছি। আমি বলবো না আমার এখনো 100% হয়ে গেছে, তবে হওয়ার পথে। হয়তোবা কিছুদিন কয়েক বছরের মধ্যে আমি এটাকেও শেখাবো। যেমন অ্যাস্ট্রোলজি শিখাচ্ছি, অ্যাস্ট্রোলজি ফুল ফর্মে আসতে গেলে আমাকে এটাও শিখতে হবে। আমি এখনো স্টুডেন্ট এই ব্যাপারে। অ্যাকচুয়ালি আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই পৃথিবী থেকে এসেছি শিখতে কিছু, আমাদের শেখার কিন্তু শেষ হয় না, আমরা শিখতে আছি। আমরা যে বাচ্চা, অনেকের আছে বাচ্চা হয় না, বা অনেকের আছে যমজ বাচ্চা হয়, এটা কিন্তু ফুললি অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশনে হয়। আমাদের যখন পঞ্চম ভাবের সঙ্গে বুধের সংযোগ আসে এবং এর সঙ্গে তৃতীয় পতি, পঞ্চম পতি এবং সপ্তম পতির সংযোগ আসে, তখন যমজ বাচ্চা হবে। মহিলা গ্রহ হলে মেয়ে বাচ্চা হবে, পুরুষ গ্রহ হলে ছেলে বাচ্চা হবে। মহিলা পুরুষ দুটো গ্রহেরই এফেক্ট থাকলে এখানে মেয়ে ছেলে দুজনই হবে। আবার যদি এই পঞ্চম ভাব অ্যাফ্লিক্টেড থাকে, এই বুধই আবার নপুংসকতা দেবে। সব কানেকশন, ফলবন্তী রাশি, বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট এগুলির উপর ডিপেন্ড করে। আবার এই জিনিসটাকে যদি আমি চক্রের সায়েন্সের দিকে যাই, আমরা দেখি যে আমাদের যে স্বাধিষ্ঠান চক্র, প্রথম আসছে মূলাধার চক্র, যা আমাদের অ্যাবান্ডেন্স দেয়, যে আমাদের আর্থিক অবস্থা কেমন হবে নির্দেশ করে, আমাদের শরীর স্বাস্থ্য কেমন হবে নির্দেশ করে। এর উপরে আসছে স্বাধিষ্ঠান চক্র, যেটা শুক্র। হ্যাঁ, তো ওই শুক্র যদি এনার্জাইজড না থাকে তাহলে কারোর বাচ্চা হবে না। ডাক্তার কোনো ধরনের সিমটম খুঁজে পাবে না যে কেন বাচ্চা হচ্ছে না। আচ্ছা, তো সবকিছু চক্রেরই আলাদা আলাদা কাজ থাকে, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ থাকে। আবার যদি এটা বেশি এনার্জাইজড হয়ে যায় তাহলে যমজ বাচ্চা হবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে ম্যাডাম আপনার কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে আসবো। আপনি কি মনে করেন মানুষের ভাগ্য কি আগে থেকে নির্ধারিত, না তা পরিবর্তনযোগ্য? মানুষ যখন জন্মগ্রহণ করে তখনই যেই সময় লাইটের সঙ্গে তার কানেকশন হবে, ওই সময়ের যে প্ল্যানেটারি পজিশন, ওই স্থান সাপেক্ষে ওটাই তার জন্মকুণ্ডলী। সেহেতু সেই জন্মকুণ্ডলী দেখেই আমরা বলে দিতে পারি এটা কি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না অন্য কিছু হবে। আবার এটা দেখেই আমরা বলতে পারি তার তো ওই মৃত্যু, কম বয়সে মৃত্যু। সেহেতু সেই বিচার যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই এটা ঠিক যে জন্মকুণ্ডলী বা জ্যোতিষের মাধ্যমে আমরা বলতে পারি যে তার ভবিষ্যৎ কি হবে। তবে এটাও ঠিক, আমরা আমাদের কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করি। ইভেন আমাদের মা বাবা পর্যন্ত আমরা নিজে সিলেক্ট করি। আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমাদের মা বাবা আমরা নিজে সিলেক্ট করে নিই। তো সেক্ষেত্রে
আমরা যদি এগুলি আমাদের ভাগ্য অনুযায়ী করে থাকি, এই জন্মেও যদি আমরা এই জিনিসগুলিকে নিয়ে মানে পর্যালোচনা করি, মেরামত করি, সংস্কার করি, তাহলে অবশ্যই ভাগ্য পরিবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে কেবলমাত্র জ্যোতিষীয় প্রতিকার নয়, আমাদের বাস্তুটাও খুব ভাইটাল। আমাদের ভাগ্য 40% নির্ভর করে আমাদের জ্যোতিষশাস্ত্রের উপরে, যেই সময় আমরা জন্মগ্রহণ করি তার উপর। 40% নির্ভর করে বাস্তুশাস্ত্রের উপর, আর 20% নির্ভর করে আমাদের কর্ম বা ঐশ্বরিক আশীর্বাদ, ওটার উপর। তো আমাদের ভাগ্য তো আমরা বলতে পারি, জন্মের সময় থেকেই আমরা বলতে পারি আমাদের ভাগ্য কি হবে, কিন্তু এটাকে মেরামত করা সম্ভব, এটাকে পরিবর্ধন করা সম্ভব আমাদের কর্মের মধ্যে দিয়ে বা আমাদের কর্মের মধ্য দিয়ে এবং জ্যোতিষীয় এবং বাস্তুগত বিভিন্ন প্রতিকারের মধ্যে দিয়ে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও আসবো, আজকে তরুণ প্রজন্মের মধ্যে জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব কতটা বলে আপনি মনে করেন? তরুণ প্রজন্ম তো জ্যোতিষশাস্ত্র খুব মানে, আজকে মিডিয়া একদম ফলাও করে এই জ্যোতিষশাস্ত্রকে প্রচার করছে। এটা আমাদের উপর ডিপেন্ড করে কে ভালোটা নেবে, কে খারাপটা নেবে। কোনো সময় আমরা যখন টিভি দেখতাম, আগে যখন রেডিও দেখতাম, কেউ গান শুনতো, কেউ খবর শুনতো। টিভি যখন দেখতাম, কেউ ঠাকুর দেবতার সিরিয়াল দেখতো, কেউ ওই যে বিভিন্ন সিরিয়াল মহিলারা যে দেখতো এগুলি দেখতো, কেউ নাচ গান দেখতো। আমি নিজে নাচ গান দেখতাম, শুক্রের প্রভাব আছে, নাচ গান দেখতাম। তো এটা ডিপেন্ড করে কার শখ কেমন, কার মন মানসিকতা কেমন, তার পছন্দের উপর। কিন্তু আমি যা দেখছি আর কি, বর্তমান যা ট্রেন্ড দেখছি, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে কম বেশি। কারণ আমাদের মিডিয়া, আমাদের এই ধরনের মিডিয়া এটাকে খুব বেশি করে বর্তমানে হাইলাইট করছে। অ্যাস্ট্রোলজির এই প্রচার প্রসারের পেছনে মিডিয়ার বিশাল বিশাল অবদান। তুমি দেখবে আজকালকার একটু কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের ব্রেসলেট লাগানোর প্রবণতা চলছে। একদম, এটা স্টাইল প্লাস অ্যাস্ট্রোলজি। কেউ লাভের জন্য, কেউ অর্থ উপার্জনের জন্য, কেউ মেন্টাল স্ট্রেস কাটানোর জন্য এগুলি ব্যবহার করছে। তাহলে কি আমি বলবো না যে নতুন প্রজন্ম অ্যাস্ট্রোলজিকে ফলো করছে? ঠিক, তারা বেশি করে ফলো করছে। এবং আমি এমন ধরনের দেখি, ওরা মা বাবাকে ইনফ্লুয়েন্স করে, মা বাবাকে বুঝিয়ে আমার কাছে আনে। আর আমি যখন একটা ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমার কাছে এমন হয়, ইয়াং জেনারেশন আমার ফলোয়ার্স বেশি। হ্যাঁ, তো ওরা দেখি আমার কাছে যখন দেখাতে আসে, ওরা 60% হোমওয়ার্ক করে তারপরে আমার কাছে আসে ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য। ওরা মোটামুটি আগে থেকে শিখে গেছে, মোবাইল দেখে শিখে গেছে, তারপরে এটা ফাইনাল জানার জন্য আমার কাছে আসে। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলি দেখে। বর্তমান বাচ্চাদের মধ্যে যে এই ট্রেন্ডটা, এটা একটা সত্যিই প্রশংসনীয়। সত্যি তারা এইগুলোতে বিশ্বাস করে, এবং তারা তো আজকালকার দিনে বাচ্চারা, আমি বলবো বেশিরভাগ তারা সায়েন্সের উপর বিশ্বাস করে, এবং সায়েন্সের সঙ্গে হয়তো কানেক্টেড আছে দেখি তারা যুক্তিতর্ক দিয়ে বিচার করে সেটা বুঝতে পেরেছে না এটা সঠিক, ওই কারণেই তারা সেটাকে বিবেচনা করেই তারা গ্রহণ করছে। হ্যাঁ, একদমই ঠিক। তো এরপরে জানতে চাইবো ম্যাডামের কাছে আবারও, জ্যোতিষশাস্ত্র কি সত্যি বিজ্ঞানের অন্তর্গত বলা যায়, নাকি এটি বিশ্বাসের বিষয়? বিজ্ঞানের অন্তর্গত তো অবশ্যই। তবে জ্যোতিষশাস্ত্রের যে প্রতিকারের বিষয়টা, এটা হচ্ছে বিশ্বাস। আমরা যে স্টোনগুলো পড়ি, এগুলি প্রত্যেকটা কালার এবং কেমিক্যাল কম্পোজিশনের উপর ডিপেন্ড করে, অনেক ব্যয় সাপেক্ষ। তো এটা কেউ কিনতে পারে, কেউ কিনতে পারে না। কিন্তু প্রতিকারের তো খালি আর স্টোন ছাড়া তো আরো অনেক ধরনের প্রতিকার আছে, কিন্তু ওইগুলি করে তো মানুষ ভালো আছে, ভালো থাকে। তো এটা বিশ্বাস করে পড়তে হবে। প্রথমত মানুষের মাইন্ড মেকআপ, আমার মাইন্ড মেকআপে যদি নেগেটিভ থাকে, আমি যদি নিজেই পজিটিভ না থাকি, তাহলে পজিটিভ হব কি করে? আগে তো পজিটিভ হতে হবে, ভাবতে হবে, তারপরে পজিটিভ হবে। সবটাই ভাবনা। ঠিক, বিশ্বাস ঠিক, বিশ্বাসটা থাকতে লাগবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কথাতেই আছে একটা। তো বিশ্বাস করতে হবে আমাদেরকে। তো এরপরে আবারও আসবো ম্যাডামের কাছে যে জ্যোতিষশাস্ত্র কি ভবিষ্যৎ বলে দিতে পারে, না ভবিষ্যৎ বুঝতে সাহায্য করে? কোনটা বলবেন আপনি? আমি বলবো ভবিষ্যৎ বলে দিতে পারে। ভবিষ্যতে কি হবে জ্যোতিষশাস্ত্র এটা আগেই বলে দিতে পারে। আমি এমন অনেক প্রেডিকশন করি ছেলের কুষ্টি দেখে, যে তোমার সামনে বাবার অসুস্থতা আছে, মৃত্যুতুল্য ভয় আছে। 2 বছর পরে এসে বলে
ম্যাডাম আপনি যা বললেন না, একদম আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার বাবা মারা গেছে তাই আমার ইয়ার লস হয়ে গেল। তো বলতে পারা যায় না জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। আমার কাছে অনেক মানে এই যে নিট পরীক্ষা দেয় বা বা অ্যাডভান্স পরীক্ষাগুলো দেয় স্টুডেন্ট আসে, ওরা এসে বলে যে ম্যাডাম আমি কোনটা নিয়ে পড়বো, কেউ বলে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, কেউ মেডিকেল নিয়ে পড়বো। তো আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কানেকশান তার ছকে না পাই, আমি তো বলে দিই তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না, তোমার এখানে সাকসেস পাবে না। কিন্তু এরপরেও দিতে থাকে, পায় না। তারপরে 2-3 বছর নষ্ট করে আমার কাছে আসে, ম্যাডাম আপনি যে বলেছেন এটা তো পাইনি, এখন কি করব? আমি বলি তুমি ওটাতে ট্রাই করো, একবার ট্রাই করে পেয়ে যায়। জ্যোতিষশাস্ত্র খালি প্রতিকার প্রতিবিধান না, জ্যোতিষশাস্ত্র সঠিক পথ নির্দেশনা দিতে পারে। একবার সেই সাপেক্ষে তোমাকে একটা গল্প বলি। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনেছি, ঠিক আছে? তো কুরুক্ষেত্রের যুদ্ধটা যে তিথিতে শুরু হওয়ার কথা ছিল, এটা ছিল অমাবস্যা তিথি। তো কৃষ্ণ ভালো জ্যোতিষ ছিল। আমাদের সহদেব যে মানে তাদের যে চতুর্থ ভাই যে পঞ্চপাণ্ডবের, ও ভালো জ্যোতিষ ছিল। আবার ওদিকে শকুনিও ভালো জ্যোতিষ ছিল। তো শকুনি ব্যাপারটা জানতো যে যদি অমাবস্যা তিথিতে যুদ্ধটা শুরু হয় তাহলে আমরা জিতবো, আমরা তো অধর্মে আছি, আমরা জিতবো। আর যদি অমাবস্যায় না হয় তাহলে ওরা জিতবে। তো কৃষ্ণ কি করেছে, তখনকার যুগে অমাবস্যা তিথিতে কালী পূজা হতো, এখনো হয়, কিন্তু এখনো চতুর্দশী তিথিতেও কিন্তু হয়। তো কৃষ্ণ কি করেছে, বলেছে তোমরা ঢাকঢোল বাজাও, আজকেই পূজা। তখন ঢাকঢোল, আগের দিনে তো ঢাকঢোল বাজিয়ে বলতো এখানে পূজা হবে, তোমরা আসো টাসো। তো গুপ্তচররা গিয়ে বলেছে আরে কৃষ্ণের ওদের পাণ্ডব শিবিরে তারা তো আজকেই পূজা করে নিচ্ছে, তো যুদ্ধ তো আজকের থেকেই কালকের থেকেই শুরু হবে। তখন শকুনি বললো হ্যাঁ কথা তো ঠিক, ওরা তো অ্যাস্ট্রোলজি জানে, তাহলে তো বোধহয় আমাদের গণনাটা ভুল হয়েছে, তাহলে আমরা আজকেই ইয়ে করে দেব, আক্রমণ করে দেব। তো ওই দিনই তারা আক্রমণ করে দিয়েছে। আলটিমেটলি অমাবস্যায় আক্রমণ হয়নি, চতুর্দশীতে আক্রমণ হয়েছে। তো আলটিমেটলি কে জিতলো? ধর্ম জিতলো, পাণ্ডবরা জিতলো। তো এই জ্যোতিষ এই টেকনিকগুলি দিতে পারে। আমিও এমন অনেক মানে টেকনিক দেই, আমার স্টুডেন্টরা বলে ম্যাডাম মানে এটা কি করে করলেন, আমি এটা দিয়ে তো একদম সলভ হয়ে গেল ব্যাপারটা, কোনো চিন্তাই করতে হলো না, এত বড় সমস্যা আপনি চুটকি বাজিয়ে সমস্যার সমাধান করে দিলেন। এটাই হচ্ছে টেকনিক, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। মানে মানে প্রবলেমটাকেও সলভ করা যায়। সলভিং পাওয়ার খুব বেশি থাকে একজন জ্যোতিষের কাছে, এটা ঠিক। সব প্রফেশনের মধ্যে কোনো সমস্যা মুক্ত করার ক্ষমতা একমাত্র জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে ভালো আছে। হ্যাঁ ঠিক, এবং সেটাকে প্রবলেম থেকে বেরিয়ে আসা যায় কিভাবে সেগুলো আমরা জানতে পারি কিন্তু এখান থেকেই। তো ধন্যবাদ ম্যাডাম। এরপরে আসবো আবারও একটি প্রশ্নে, আপনি জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি আর কি কিছু করেন? জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি আমি জ্যোতিষ পড়াই, জ্যোতিষ শিখাই। কলেজ অফ অ্যাস্ট্রোলজি নামে একটি জ্যোতিষ সংস্থা আছে, বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি, সাহিত্য জগতের সঙ্গে যুক্ত থাকি। আন্তর্জাতিক সাহিত্য ঘরানা নামে একটা সংস্থা আছে, এর সঙ্গে বর্তমানে খুব ওতপ্রোতভাবে জড়িত আছি। এবং ওরা জ্যোতিষশাস্ত্রটাকে একটা ওদের মানে আমি ফ্র্যাঙ্কলি বলছি, বিগত কয়েক বছর আগে আমাদের সাহিত্য শিল্পর সঙ্গে জ্যোতিষদের মানদণ্ডকে সমান মূল্যাঙ্কন করা হতো না। একজন শিল্পীকে, একজন গায়িকাকে, একজন নৃত্যশিল্পীকে, একজন লেখিকাকে স্টেজে নিয়ে বসাতো খুব সহজে, হ্যাঁ, কিন্তু একজন অ্যাস্ট্রোলজারকে একটা স্টেজে নিয়ে বসাতে তারা কুণ্ঠাবোধ করতো। কিন্তু ইদানিং এই যে আন্তর্জাতিক সাহিত্য সভামূলক যে অনুষ্ঠানগুলো, সংস্থাগুলো চলছে, এরা কিন্তু এই ভেদাভেদের নেই। জ্যোতিষশাস্ত্র যে একটা শিক্ষামূলক বিষয়, আনন্দ প্রদানকারী বিষয় বা একটা সমাজ সেবামূলক বিষয়, এটা মানে ওদের মতো বুদ্ধিজীবী লোকরা বুঝে গেছে, তাই আমাদের সমান ইম্পর্টেন্স দিচ্ছে। এটা আমাদের একটা বিরাট সাকসেস জ্যোতিষ জগতের জন্য। ঠিক। তো এরপর ম্যাডাম আপনাকে আবারও যে জানবো আপনার কাছ থেকে, যে আপনি যে লেখেন, এই লেখার প্রেরণাটা আপনি কোথা থেকে পান? লেখালেখিটা তো আমি ছোটবেলা থেকেই করি। স্কুলে বিভিন্ন যে ওই দেওয়াল পত্রিকাগুলি বেরোতো তখন লিখতাম, কলেজে লিখতাম, ইউনিভার্সিটিতে তো আমরা সাহিত্য সভা করতাম প্রতি মাসে একটা। ওখানে বড় বড় যেমন ভাস্কর বসু, তারপরে এই সমরেশ বসু, এই ধরনের যে বড় বড় যে লেখক লেখিকারা, শিশির কুমার সিনহা, সিরাজউদ্দিন আহমেদ, মঞ্জুরি চৌধুরী, ওদের মতো বড় বড় সাহিত্যিকদের সঙ্গে বসে কাজ করতাম।
তো প্রতি মাসে যে সাহিত্য সভা অ্যারেঞ্জ, ওটার দায়িত্ব পান্না সাহারি ছিল। তো লেখালেখির সঙ্গে ছোটবেলা থেকেই জড়িত। তারপরে বিয়ের পরে বললামই তো, যমজ বাচ্চা, তারপরে চাকরি করলাম, LIC-তে চাকরি করেছি কিছুদিন, 6-7 বছর চাকরি করেছি। তারপরে ফুল ফর্মে অ্যাস্ট্রোলজিতে নেমে আসলাম। তখন চিন্তা করে দেখলাম, যেহেতু অ্যাস্ট্রোলজিটা আমাকে রোজগার দিচ্ছে, হ্যাঁ, এটা আমার পেশা হিসাবে নিয়েছি, তাহলে অ্যাস্ট্রোলজি ভিত্তিক লিখব, যেটাতে সাহিত্যের ছোঁয়াও থাকবে। তো আমার লেখাগুলো মানে এই ধরনের হয়, মননশীল প্লাস অ্যাস্ট্রোবাস্তুর উপরে, অ্যাস্ট্রোলজি এবং বাস্তুর উপরে। এবং এই লেখাগুলো আমি বিশেষ করে ফেসবুকেই বেশি দেই। তো ফেসবুকের মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাকে ভালোই একটা দেওয়া হয় দক্ষিণা। তো এগুলি মানুষ খুব পছন্দ করে। আমার লেখার ফ্যানি প্রচুর লোক, হাজার হাজার লোক আছে যারা আমার এই লেখাগুলো, যেটা আমি মননশীল অ্যাস্ট্রোবাস্তুর উপরে দিই, আচ্ছা, তো ওই লেখাগুলি আমি লিখতে ভালোবাসি। এগুলি থেকে এগুলি অ্যাপ্লাই করে মানুষ ভালো আছে এবং মানুষ আমাকে পছন্দ করছে, এই ধরনের লেখা লিখতে আমি বেশি পছন্দ করি। বাহ, খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো যে আপনি সবসময় কি এই লেখার মধ্যে আপনার যে অ্যাস্ট্রোলজার ভিত্তিক লেখালেখি লেখেন, বা অন্য কিছু লেখা কি আপনার লেখার আমি মধ্যে তো ফুটে পারি, ওঠে? আমি তো বললাম না, আমার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে বাংলা MA। আমি গল্প লিখতে পারি, কবিতা লিখতে পারি, কিন্তু যেহেতু আমার প্রফেশন অ্যাস্ট্রোলজার, তো আমি বললাম না, সাহিত্যটাকে ছোঁয়া রেখেছি। আমি যখন লিখি, আমাকে অনেকেই আমার ফ্যান্সরা বলে যে ম্যাডাম, আপনার লেখাগুলি পড়লে মনে হয় আপনি বাংলাটা খুব ভালো জানেন। তো আমি ওটার তো একটা শিক্ষার প্রভাব তো থাকবেই, ঠিক আছে না? তো ওটার প্রভাব থাকে, কিন্তু লিখি আমি অ্যাস্ট্রোবাস্তুর উপরে, এবং ওটা মননশীল বিষয় করে। আমার লেখাগুলি যদি কখনো মানে পড়ার মানে সুযোগ হয়, পড়ে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই দেখবো ম্যাডাম, আপনার লেখা পড়বো। তো এরপরে আবারও জানতে চাইবো যে প্রকাশকদের কাছ থেকে আপনি কেমন সাড়া পান? প্রকাশক তো আমি একমাত্র একটা বই লিখেছি অ্যাস্ট্রোলজির উপর, যেটার উপর আমি PhD করেছি। ওমকারেশ্বর ইউনিভার্সিটি থেকে আমি নেমিং রিফরমেশনের উপর PhD করেছি। তো ওটা নামকরণ সংস্কার, ওটার উপরে ওই একটা বইই আমার এখন পর্যন্ত ছেপেছে আর কি। তো এটা জনপ্রিয়তা ভালোই পেয়েছে, কিন্তু আমি বেশি জনপ্রিয়তা পাচ্ছি অনলাইন, সোশ্যাল মিডিয়াতে আমার লেখার জন্য মানুষ অপেক্ষা করে। আমি যদি লেখা না দিই, আপনার লেখাটা ম্যাডাম অনেকদিন ধরে পাচ্ছি না, এই যে বলাটা, বা আপনার লেখার দ্বারা খুব উপকৃত হচ্ছি, ডেইলি না হলো 10 জনের থ্যাঙ্কস পাই, ম্যাডাম আপনার এই টিপসটা ফলো করে আমি খুব উপকৃত হয়েছি। তো আমি মনে করি এইভাবে আমি আমার পূর্বজন্মের যদি কোনো খারাপ কর্মবন্ধনও থাকে, ওটা থেকে মুক্ত হতে পারবো। এটা আমার মোক্ষ লাভের একটা উপায় হতে পারে। অর্থ উপার্জন শুধু না, আমাদের তো কার্মিক অ্যাকাউন্ট থাকে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ব্যাংক অ্যাকাউন্টটা থাকে এই জন্মের জন্য, আর কার্মিক অ্যাকাউন্টটা হচ্ছে জন্ম জন্মান্তরের জন্য। আমি যদি কাউকে ফ্রিতে একটা টিপস লেখা দিয়ে কাউকে উপকার করতে পারি, এটা আমার কার্মিক যে অ্যাকাউন্ট, এটাকে স্ট্রং করবে। আচ্ছা, মানে মানুষের ভালো করলে ভালো হবে, ঠিক। পজিটিভ করলে পজিটিভ হবে, পজিটিভ বার্তাতে এসে এই পজিটিভ ভাবনাটাই আমি রেখে দিতে চাইছি। খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো আপনার জীবনের একটি স্মরণীয় ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা আমার 2 বাচ্চা। আমি কখনো মানে বিয়ে করার 7 মাসের মধ্যেই প্রেগনেন্ট হই। তো হওয়ার পরে যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছ থেকে আসার পথে ডাক্তার বলল পজিটিভ। আসার পথে কামানচমনির সামনে একটা ফটোর দোকান আছে, ওখানে গেছি একটা বাচ্চার ছবি আনবো। তো ওখানে গিয়ে আমার 2টো বাচ্চার ছবি পছন্দ হয়েছে। এমন করে উপর হয়ে শুয়ে আছে, ফুলের চারিদিকে ফুলের মুকুট টুকুট পরা। আমি বললাম এই 2টো বাচ্চাই ছবিটাই নেব। আমার হাজব্যান্ড বলল না না, একটা বাচ্চার ছবি নেব। তাহলে নেব না বলে আমি ওর সঙ্গে ঝগড়া করে চলে গেছি। ও তারপরে এই ছবিটা কি নেই, পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমার পেছনে এসছে। তারপরে আমি ওই ছবিটা নিয়ে লাগালাম, উত্তর পশ্চিমেই লাগালাম। আমাদের উইশ ফুলফিলমেন্টের জায়গা বাস্তুতে উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট। তো ওই জায়গায় নিয়েই লাগালাম। লাগানোর পরে আমি রোজ, ও স্কুল চলে, আমার হাজব্যান্ড টিচার, ও স্কুল চলে গেলে ছবিটার দিকে তাকাতাম আর ভাবতাম বিভিন্ন কিছু, যে আমার ছেলেগুলো 2টো ছেলে হবে,
একটা ছেলের চোখ ছোট, দুটা চোখই বড়, বড় ভালো লাগে না, তাহলে আমি চিনব কি করে? একটা ছোট করব, একটা বড় করব। তো আইলাইনার দিয়ে আমি একটা চোখ ছোট করে দিয়েছি। আর মনে মনে ভাবতাম ওদের যে স্কুলে পড়বে সাদা শার্ট হবে, লাল প্যান্ট হবে। ওরা দুজন ইংলিশ মিডিয়ামে পড়বে, ওরা শিশু বিহারে পড়েছে নার্সারি থেকে 12 পর্যন্ত। তারপরে ভাবতাম ওরা একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে। তো একজন MBBS পড়ছে, আরেকজন CSE সাইবার সিকিউরিটি পড়ছে। তো ভাবতাম ওরা একজন উত্তর ভারত থাকবে, একজন দক্ষিণ ভারত থাকবে, একজন লখনৌ উন্নাওয়ে আছে, আরেকজন VIT ভেলুরে আছে। তো এইভাবে আমি ভাবতাম একজনের গলার ভয়েস মোটা হবে, আরেকজন মিডিয়াম ভয়েস হবে, সেম। আর ভাবতাম ওরা আমাকে খুব ভালোবাসবে, আমার মা বলতে অজ্ঞান হবে, খুব মাতৃভক্ত হবে, দুজন মাতৃভক্ত হয়েছে। তো এটাই আমার জীবনে একটা বিশেষ পাওনা আমার ফিল হয়েছে। আর মুখ দিয়ে কখনো বাচ্চা হওয়ার আগে থেকেই আমার কখনো, আমি যখন জানতামও না যে আমার যমজ বাচ্চা হবে, তখন থেকেই আমি বলতাম যে তারা তারা বলতাম। ওই ফটোটা দেখে আমার হাজবেন্ড আমাকে বকা দিত, তুমি তারা তারা কি বলো, তারা তারা একটা বাচ্চা বলো, একজন উল্লেখ করো। আমি কই না, আমার মুখ দিয়ে তো একটা সংখ্যা বের হয় না। তারপরে 5-6 মাস পরে যখন আমার সোনোগ্রাফি হলো, ধরা পড়লো যে যমজ বাচ্চা। তো ওই জিনিসটা আমি ফিল করি যে এটা আমাদের জন্মান্তরের সম্পর্ক। আর ওই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা আর সবচেয়ে সুখের ঘটনা। ওদেরকে নিয়ে স্ট্রাগল করে বড় করে এই জায়গায় আনা আমার জীবনের সবচেয়ে বড় সাকসেস। আমার পেছনে অনেক উপাধি আছে, প্রায় 50টার মতো উপাধি আছে, কিন্তু মা উপাধিটা আমার কাছে সবচেয়ে বড় উপাধি। ডক্টরেট উপাধির থেকেও বড় উপাধি মা। একদম মা ডাকটা একদম আমাদের সকলের, আমাদের যে মায়ের ডাক, এটা সত্যি মারাই জানে যে এই মা ডাকটা কি জিনিস। এবং আমরা মায়েরা সন্তানের জন্য সত্যি মানে সবকিছু করতে পারি। হ্যাঁ, এই যে আপনি উইশের গল্পগুলো করলেন, আপনার যে স্মরণীয় ঘটনা, যে একটা বলবো না, এটা সত্যি আমারও শুনে আমি সত্যি ভাবছি যে আপনি যা উইশ করেছেন এবং যা ভেবেছেন সেটাই আপনার সঙ্গে ঘটে গেছে। সত্যি এটা সত্যি অবিস্মরণীয় একটা সবটাই ঘটনা। অ্যাস্ট্রোলজি, সবটাই অ্যাস্ট্রোলজি। এই যে আমাদের বাস্তু, আমাদের শরীরে যেমন একটা জায়গায় চিমটি কাটলে আরেকটা জায়গায় এফেক্ট পড়ে। আমরা একো প্রেশারগুলি দেখি না, হাতের বিভিন্ন জায়গার মধ্যে হয়, বিভিন্ন গ্রহের উপরে করলে পরে এই হয়। এই জায়গার মধ্যে টিপ দিলে আমাদের মূলাধার চক্র ভালো হয়, এখানে টিপ দিলে আমাদের মাথা ব্যথা কমে, এখানে টিপ দিলে আমাদের সুগার কমে। এমনই আমাদের বাস্তুও কিন্তু আমাদের ভাগ্যের উপরে, আমাদের চিন্তা ভাবনার উপরে প্রভাব বিস্তার করে। তো আমি যে এখন বুঝি আর কি ভালো করে, তখন তো পড়েছি, লাগিয়ে দিয়েছি, এক্সপেরিমেন্ট করতাম, এখন অভিজ্ঞতা হয়েছে। তো আমি যে লাগিয়েছিলাম ছবিটা, এটা নর্থ ওয়েস্টে লাগিয়েছিলাম উইশ ফুলফিলমেন্টের জায়গায়, তাই আমার ওই সবটা উইশই ফুলফিল হয়েছে। তো সবটাই বাস্তু, অ্যাস্ট্রো বাস্তুর কারণে হয়েছে। ঠিক, এই যে আপনি বললেন আমাদের বাস্তুটাও অনেকটা পার্সেন্টেজ নেয়, যে 40% তো বাস্তু, 40% আমাদের জন্মছক। হ্যাঁ, আর হাতের রেখা তো পরিবর্তনশীল। যদি বাস্তু পরিবর্তন হয়, যদি প্ল্যানেটারি পজিশন পরিবর্তন হয়, গোচর পরিবর্তন হয়, তাহলে আমাদের হাতের রেখা পরিবর্তন হবে। বাহ, সত্যি আমরা অনেক কিছুই জানতাম না, সেগুলো আমরা জানতে পারছি। এবং আমাদের আলোচনা সত্যি আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যাডামের কাছ থেকে আবারও একটি প্রশ্ন জিজ্ঞেস করে নেব, যে বর্তমান সমাজের জন্য আপনি কি বার্তা দেবেন, বা দর্শকদের জন্য কি বার্তা দেবেন? আমাদের দর্শকদের জন্য বার্তা দেব এটাই, আগে নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসতে গেলে নিজের জীবনশৈলী পরিবর্তন করতে হবে। জীবনশৈলী পরিবর্তন করতে গেলে খাওয়া দাওয়া পরিবর্তন করতে হবে, প্রপার যোগাভ্যাস করতে হবে। যোগাভ্যাসের সাথে যদি আপনি জ্যোতিষশাস্ত্রটা নিয়েও আলোচনা করেন, অনুশীলন করেন, তাহলে জীবনের মানসিক শান্তিটুকুও কুড়িয়ে পাবেন। নিজে ভালো থাকবেন তো অন্যকে ভালো রাখতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ দেব আপনাকে আমাদের পজিটিভ বার্তায় আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে বলবো, আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।